কার কার জেলায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা বলবেন, আপনাদের ওখানে কার কার বাড়ির সামনে বৃষ্টি হচ্ছে আর কি। আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। চলুন গাইস, দেখালাম এই যে তেলাকচুর শাক, এগুলো হচ্ছে তেলাকচুর শাক। এই যে তেলাকচুর শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আগে ধুয়েছিলাম আবার কেটে ধুয়েছি, তা কেটেও আবার ধুয়েছি। আর এই যে ডাটাগুলো, আর এটা আমি রান্না করবো কি দিয়ে দেখুন, এই যে বড়ি, এখানে জিরে সর্ষে, এখানে আছে আলু, কুমড়ো, পটল। চলুন আগে বড়িগুলো ভেজে নিই। চলুন গাইস, এইবারে বড়িগুলো ভেজে নিই। আমার তেল গরম হয়ে গেছে। বড়িগুলো কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। বড়িগুলো একটু ভেজে নিলাম। দেখুন গাইস, বড়িগুলো কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এর চেয়ে বেশি ভাজলে আবার তেতো হয়ে যায়, এর চেয়ে বেশি ভাজা যাবে না। খুব ভালো করে ভেজে ফেলেছি। এবার চলুন বড়ি ভাজাগুলো তুলে ফেলছি। মধ্যে আর একটু তেল দিয়ে দেবো অল্প করে। এবার এতে আমি 5 ফোড়ন দিয়ে দেবো এবং 3টে কাঁচা লঙ্কা। আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি ভালো করে। কুমড়োগুলো, পটলগুলো ছেড়ে দিয়ে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আপনারা ঝালের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, এতে বেশি ঝাল থাকে না। আবার অনেকে চটচড়ি বেশ ভালো ঝাল খায়, মানে এটা আপনার পালং শাককেও হার মানাবে, এত সুন্দর লাগে খেতে। এতে কিন্তু বেগুন হলে আরেকটু ভালো হতো, খুবই ভালো লাগতো বেগুন হলে। চলুন আমি এতে একটু নুন দিয়ে রেখে দিই। যে যেরকম ঝাল খাবেন ঠিক সেইভাবে ঝালের পরিমাণটা। চলুন গাইস, দেখুন আমার পটল আলু কিন্তু অর্ধেক মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার আমি ডাটাগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু এতে হলুদ দিয়ে দেবো। আর একবার একটু আমি ডাটাগুলো দিয়ে ঢেকে দেবো। যাতে ডাটাগুলো একটু মজে আসে, শাকটা একটু পরে দেবো। বুঝতে পারছেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। সরি, আদা, জিরে, সর্ষে। বেশিরভাগটাই জিরে আছে, সর্ষে অল্প একটু দিয়েছি। আমরা সর্ষে পোস্ত দিয়ে এটা খাই, খুবই ভালো লাগে। যারা যারা চেনেন, এটা তেলাকচুর শাক। এটা অল্পই হয়েছে, আমাদের বাড়িতে গেটের কাছে ফুল গাছের ওপরে হয়েছে, তাই ভাবলাম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই শাকগুলো দিয়ে দেবো, তেলাকচুর শাকগুলো। তেলাকচুর শাকগুলো কিন্তু এবার আমি দিয়ে দেবো। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, পালং শাক তেল করে দেবে। যদি না তেল করে পালং শাক রান্না বা পুঁই শাক রান্না এত টেস্টি হয়। চলুন আমি একটু এর মধ্যে মিষ্টি দিয়ে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন দিলাম, আপনারা যদি চান এর থেকে বেশি দিতে পারেন। জানেন শাকে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর এটা তো দারুণ হবে, দারুণ দারুণ। একটুখানি হয়ে গেলে বড়িটা দেবো, আর একটু ঢাকা দিয়ে দিই। খানিক পরে বড়িটা দেবো, যাতে বড়িটাও গলে যায়। চলুন একটু ঢাকা দিয়ে দিলাম। চলুন গাইস, দেখুন আমার তরকারি প্রায় হওয়ার মুখে। আলুগুলো গলেই গেছে, প্রায় হওয়ার মুখে। আমি এবার বড়িগুলো ছেড়ে দেবো।
বড়িগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে এরকম যারা অ্যাটলিস্ট খান তেলাকুচু পাতা চেনে বা অনেকেই চেনে, ম্যাক্সিমাম মানুষই চেনে, বিশেষ করে যারা এই পশ্চিম বাংলার লোক তারা তো চিনবেই। আর খেতে দারুণ টেস্টি হয়। আমি অনেক সময় শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়েও করি, পোস্ত না থাকলে কোনো ব্যাপার নয়, আর পোস্ত থাকলে পোস্ত দিয়েও করতে পারেন, ভীষণ ভালো লাগে সেটা শুধু আলু আর এই ডাটা দিয়ে দারুণ দারুণ। চলুন গাইস একটু দেখে নিই তরকারির কি খবর। দেখুন, বাহ, আমার চচ্চড়ি কিন্তু পুরো রেডি, আপনারা বুঝতে পারছেন। দেখুন গাইস, আমার তেলাকুচু শাকের চচ্চড়ি কিন্তু পুরো রেডি। আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। আর একটা কথা, এটা কিন্তু প্রচন্ড উপকার। আর যাদের আর কি অতিরিক্ত পেট গরম হয় বা প্রেশার আছে এরকম, এতে কিন্তু প্রচন্ড ঠান্ডা, শরীর ঠান্ডা থাকে। হ্যাঁ, বাচ্চা কাচ্চাকে খাওয়ানো একটু জ্যান্ত মাছের ঝোলে বা পাতলা কোনো কিছু দিয়ে ঝোল করে ভীষণ ভালো খাওয়া, এটা উপকার খুবই। আর এইভাবে খেলেও ভালো লাগে। আপনারা পাতলা করেও খেতে পারেন, বড়ি টড়ি দিয়ে ঝোল করে, ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে আমার বন্ধুরা থাকবেন, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। চলুন খুঁটিনাটি যা করবো সারাদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো। চলুন গাইস, এই ডিমগুলো আজকে অন্যরকম ভাবে ডিমের তরকারি আর কি করব। চলুন, মানে অমলেট করে তারপর করব ডিমের তরকারি। রোজ তো সেদ্ধ হয়, সেদ্ধ করে কারি করা হয়। আজ একটু ভাবলাম বর্ষার দিন কি করব তো বুঝতেই পারছি না। যাই হোক, চলুন, ডিমটার ডিজাইন দেখুন না, মনে হচ্ছে কেউ হাতে করে তৈরি করেছে। চলুন গাইস, একটুখানি নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এতে কাঁচা লঙ্কা কুচি দেবো না কারণ মুখে পড়বে। চলুন, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। রেডি, এবার অমলেটটা করে নিই। চলুন গাইস, অমলেটটা করে ফেলি। একটু ঢাকা দিয়ে দিই। ডিমগুলো এইভাবে কেটে নিয়েছি, এখানেই ভেতরে কেটে নিলাম, নাহলে উল্টাতে অসুবিধা হচ্ছিল। এরকম হয়েছে দেখুন। এবার এগুলো আমি তরকারি করব। জিরে আর পেঁয়াজ দিলাম গাইস। ডিমের অমলেট করে আমার কর্তা ভীষণ ভালোবাসে খেতে। চলুন গাইস, আদা, পেঁয়াজ, রসুন, অর্ধেক টমেটো আর হচ্ছে আপনার জিরে আর আপনার দুটো গোটা গরম মশলা আর কি বেটে দিয়েছি একবারে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সরি, পুরো তেল ছেড়ে দিয়েছে। মশলা অল্প পরিমাণেই দিয়েছি কারণ তো মশলা খাওয়া হচ্ছে এখন, যদিও আমি মশলার থেকে তুলে খাই, মশলার থেকে বেছে বেছেই খাই। চলুন গাইস, ডিমের পিস গুলো ছেড়ে দিই। ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর ঝোলের মধ্যে বেশ সুন্দর ফুলে যায়। দেখুন গাইস, আমি কিন্তু ঢাকনা খুলে দিয়েছি। আমার ডিমের ঝোল, ডিমের অমলেটের ঝোল পুরো রেডি, আলু ছাড়া। চলুন নামিয়ে নিয়ে আসি।
ডিমের ঝোল পুরো রেডি। চলুন গাইস কি কি রান্না করলাম রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে ডিম করেছি অমলেট করে, ডিমের ঝোল বা কারি যা খুশি বলতে পারেন, ঝোল নেই অল্পই। আর এইখানে হচ্ছে আপনার বড়ি, তেলাকচু শাক, কে কে চেনেন, বড়ি আলু কুমড়ো এইসব দিয়ে একটুখানি তেলাকচু শাক করেছি। আর এইখানে আছে আপনার পটলের ঝাল, পটলটাকে দোফালা করে নিয়েছি, পরে এই যে পটলের ঝাল করেছি। আর এখানে পটলের খোসা বাটা। দেখুন গাইস বিকেলবেলা কিরকম রোদ, মানে বলার কথা নয়। সকালবেলা দেখালাম তো একটুখানি বৃষ্টি হয়েছে, তারপরে এই যে রোদ। এই গাছগুলো দেখুন কতদিন ধরে এরকম পড়ে রয়েছে, নিচে এদের একটা টবে লাগাবো, তুলে রেখেছি একদিন হয়েছে, এবার এদের গাছে টবে লাগাবো বলে টবগুলো খালিই হয় না। যাই হোক, এই যে ছোট জায়গা আমি চেঞ্জ করতে পারলাম না। আর এখানে গাঁদা ফুলের গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার পর এই যে এই টবটা রয়েছে, তাই ভাবলাম তুলে নিয়ে এখানে লাগিয়ে দিই। এগুলো দেখুন রোদের তেজ, দেখুন প্রখর রোদ, এখন বিকেল 4টে বেজে গেছে তারপরেও। আর এই যে দুষ্টুমি করেছে মেয়ে, এইখানে সেই বৃষ্টির জল জমেছিল, রোদে গরমে বিচ্ছিরি হয়ে গেছে, সেইগুলো ও দেখাচ্ছে। যাই হোক দেখলাম। আর এই যে দেখুন ইচ্ছে মতো আর কি অনেক গায়ে জোর খাটিয়েই খুঁড়তে হচ্ছে। কি বলুন তো, ভালো করে না খুঁড়লে মাটিগুলো যত উর্বর হবে সুন্দর গাছটা বেশ গ্রোথ করবে। আর এখানে এই যে গোবরের সার ওর বাপি এনে রেখেছিল, সেগুলোকে তো মানে শুকিয়ে যায়, আবার বৃষ্টিতে ভিজতে ধরতে ইচ্ছে করে না, কি করব। যাই হোক এখন ওগুলো দিয়ে একটুখানি গাছটা লাগিয়ে দিই। জবা ফুলের গাছগুলো জানি না কিরকম হবে। এইটা হচ্ছে জবা গাছ লাগাবো। এই যে দেখুন ডাল শুকিয়ে রেখেছি, মানে কচি কচি পাতা হয়েছে। এই যে পাতায় ডালগুলো জানি না লাগবে কি লাগবে না, ডালগুলো ঝুলিয়ে রাখাতে একটু দুর্গন্ধ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে কি মাটি উর্বর করে দিতে হবে, তাহলে কি হয় গাছগুলো ভালো হয়। এই যে জবার ডালগুলো লাগিয়ে দিচ্ছি, জানি না হবে কি না, কারণ ডালগুলো অনেকদিন ধরেই ঘরে ছিল। অ্যাটলিস্ট ভাবলাম তাহলে একটু আপনাদের সাথে শেয়ার করি। চলুন সাথে থাকুন আপনারা। আর আশা তো করছি লেগে যাবে, বাট কি বলবো আপনাদের, প্রখর রোদ আর ভীষণ তাপ থাকে ছাদে। আপনারা জানেন আমাদের ছাদে একটুও ছাওয়া নেই কোথাও, এইরকম অবস্থা। আর গোবরের সারগুলো উপর দিয়ে দেবো। এখন ভগবানের উপরে সব কিছু, জানি না কীরকম হবে কি না হবে। চলুন আপনারা আমার সাথে থাকুন। এর মধ্যে জল দেবো কি আপনারা জানেন গাইজ, অ্যালোভেরা গাছ একটা ডাল লাগিয়ে দিলেও, একটা সামান্য ডাল লাগালেও হয়ে যায়। এ তো বেঁচে যাবেই জানি, ওকে 2-3 দিন ধরে তুলে রাখা হয়েছে, তারপরেও বেঁচে আছে, কিন্তু বেঁচে যাবে, যত্ন করতে হয়। মাঝখান থেকে আর কিছুই হলো না, ওর ডালগুলো ভেঙে গেল, খুব আফসোস লাগছে, খুব খারাপ লাগছে আর কি। আর কি করা যাবে, চলুন আপনারা আমার সাথে থাকুন, যা করব শেয়ার করব। এরপর আপনাদের নিয়ে চলে যাব আমি আমাদের গুরুদেবের আশ্রমে। চলুন আপনারা আমার সাথে থাকবেন। ভাবলাম একটুখানি শেয়ার করি। আশ্রমে যাই, আমাদের গুরুদেবের আশ্রমে শনিবার করে সৎসঙ্গ হয়, আর প্রত্যেক দিনই প্রার্থনা হয়। তাহলে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। চলুন গুরুদেবের আশ্রমেরও একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে গোবরের সারগুলো দিচ্ছি। আমার খুরপিটা কি বলবো গাইজ, এত ওয়েট, মনে হচ্ছে আমার হাতের থেকেও বেশি ওয়েট। আর এই যে দেখুন কলটা, যেহেতু এখন গরমকাল, আমরা খুব একটা ছাদে দুপুরের দিকে আসি না, আর কলটা খোলা হয় না, এই যে ঠুকে ঠুকে খুলতে হচ্ছে, জাম হয়ে গেছে আর কি।
ভীষণ কষ্ট করে খুলতে হচ্ছে। আর আমার খুরপিটা সম্পূর্ণই লোহার, মানে এত ভারী আপনাদের বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে হাতটা খুলে যাবে। এই মরেছে, আপনারা তো ভাববেন কি করছে জল দিয়ে, জল একদিকে যেতে গিয়ে আরেক দিকে চলে যাচ্ছে। এখন হাওয়া দিচ্ছে, মোটামুটি হাওয়া দিচ্ছে ছাদে, ভালোই লাগছে। গাছ হয়েছিল তেমনই তেমন ভাবেই যখন শ্রী ঠাকুর বারবার এই শব্দব্রহ্মের কথাটাকে এমফাসাইজ করছেন, তাই তিনি বলছেন সবের শুরুতে যখন কিছু ছিল না, সবের শুরুতে যখন কিছু ছিল না, তখন কি ছিল? সবের শুরুতে ভাবা যাক কিচ্ছু ছিল না, একটা ভয়েড, একটা ব্ল্যাঙ্ক, একটা স্পেস, তার মধ্যে যখন কিচ্ছু ছিল না তখন কি ছিল? কিচ্ছু ছিল না, আবার ছিল। কথাটা কিরকম কন্ট্রাস্ট, কিরকম আইরনিক্যাল নয়?